পৃথিবীর আকার কেমন? পৃথিবী কি সমতল নাকি গোলাকার? আমরা তথ্য প্রযুক্তির এই যুগে এসে পৃথিবীর আকার সম্পর্কে শুধু জানি না, বরং ভিডিও বা ছবি আকারে তা দেখতেও পাই। কিন্তু বন্ধুরা, একবার চিন্তা করে দেখুন, যে যুগে ছিল না কোনো মোবাইল, না ছিল কম্পিউটার, না ছিল ইন্টারনেট, সে যুগের মানুষ কি ভাবত পৃথিবীর আকার সম্পর্কে? আমাদের আজকের ভিডিওতে আমরা পৃথিবীর শুরু থেকে মানুষ পৃথিবীর আকার সম্পর্কে কি ভাবত এবং কিভাবে শুরু থেকে আজ পর্যন্ত পৃথিবী সম্পর্কে মানুষের ধারণা আজকের পর্যায়ে পৌঁছালো তার বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অনেক লম্বা হবে, তাই আমরা 3টি পর্বে ভিডিওটি আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। বহুকাল আগে মানুষ ভাবত পৃথিবী বুঝি সমতল, কেননা তা দেখতে সমতলই লাগে। আপনি যদি একটা নৌকা বা জাহাজে চেপে মাঝ সমুদ্রে চলে যান, পানির তলকে তখন সমতলই মনে হবে এবং তা সমানভাবে সব দিকে সমতল। আর মনে হবে আকাশ যেন উল্টানো গামলার মতো পানির সাথে জুড়ে আছে। বহুদূরে মনে হবে আকাশ আর সমুদ্র যেন একত্রে মিলিত হয়েছে। যে রেখায় আকাশ আর সমুদ্র মিলিত হয় তার নাম দিগন্ত। দিগন্ত দেখতে একটা মসৃণ বৃত্তের মতো, যার কেন্দ্রে দাঁড়িয়ে আছেন আপনি। যদি আপনি ভূমিতে থাকেন তখনও একটা দিগন্ত দেখতে পাবেন, তবে সেটা সমুদ্রের মতো না। বাড়িঘর, গাছপালা, পাহাড় পর্বতের কারণে সেই দিগন্ত সমুদ্রের মতো মসৃণ হবে না, উঁচু নিচু হবে খানিকটা। প্রাচীনকালে মানুষ ভাবত পৃথিবী হয়তো অসীম পর্যন্ত বিস্তৃত, আর সমুদ্রের নিশ্চয়ই কোনো সীমা পরিসীমা নেই। কিন্তু এটাই যদি হয়ে থাকে, তাহলে সূর্যের অবস্থা কি হবে? সূর্য প্রতিদিন পূর্বে উদয় হয়, সারাদিন আকাশে ঘুরে বেরিয়ে সন্ধ্যায় পশ্চিমে অস্ত যায়, পরের দিন আবার নতুন করে পূর্ব দিক থেকে সূর্য ওঠে। প্রাচীনকালে কেউ এর ব্যাখ্যায় বলেছেন, প্রতি সকালে একটি করে নতুন সূর্য আকাশে তৈরি হয় এবং সে ওঠে, সন্ধ্যায় সে ধ্বংস হয় এবং অস্ত যায়। অন্যরা বলে, সন্ধ্যায় সূর্য সমুদ্রে অস্ত গেলে একে বিশাল আকৃতির নৌকায় করে পরের দিন সকালে আবার তাকে পূর্বে নিয়ে আসা হয়। এছাড়া কেউ কেউ ভাবত সূর্য দেবতার অগ্নিরথই হলো সূর্য, যে রথে চড়ে দেবতা আকাশে উড়ে বেড়ান। তিনি অগ্নিরথে করে প্রতি সকালে পূর্ব থেকে যাত্রা শুরু করেন, তারপর উড়তে উড়তে দুপুরে মধ্য গগনে চলে আসেন, ঠিক আমাদের মাথার উপর। সন্ধ্যা হতে হতে অগ্নিরথ নিয়ে দেবতা পশ্চিমে চলে আসেন এবং কোনো এক অভিনব উপায়ে রাতের বেলা সবার আড়ালে আবার পূর্বে চলে আসেন। কিন্তু তখন অগ্নিরথ কোনো আলো ছড়ায় না। ধ্রুবতারা থেকে অন্যান্য যে তারাগুলো বহু দূরে অবস্থান করে, সেগুলো এত বিশাল কক্ষপথে ঘুরে যে তা দিগন্তের নিচে নেমে যায়। তাই তারকা সমূহেরও উদয় হয় পূর্বে, অস্ত পশ্চিমে, ঠিক সূর্যের মতো। চাঁদও পূর্বে ওঠে, পশ্চিমে অস্ত যায়। এই ব্যাপারগুলোও ব্যাখ্যা করা জরুরি ছিল। প্রাচীন ব্যাখ্যাগুলো কেমন যেন গোলমেলে ছিল। ধরুন, আমাদের একটা সমতল পৃথিবী আছে, যা সব দিকে সমানভাবে ছড়ানো। সেই সমতল পৃথিবীটা কত গভীর? যদি আপনি গর্ত খুঁড়ে ভেতরের দিকে যেতে থাকেন, তবে কতদূর পর্যন্ত যেতে পারবেন? পৃথিবী কি অসীম গভীর, নাকি এটা 1 মাইল বা 10-12 মাইলের মতো গভীর, নাকি 50 মাইল? এটা যদি একটা মাটির পাতি হয়ে থাকে, তাহলে এটা নিচের দিকে পড়ে যাচ্ছে না কেন? ভারতের লোকেরা বলতো দানবাকৃতির কতগুলো হাতি পৃথিবীকে ধরে রেখেছে তাদের মাথার উপর। সেই হাতিগুলোকে আবার একটা কচ্ছপ তার পিঠে নিয়ে দাঁড়িয়ে আছে। সেই কচ্ছপ তাহলে কার উপর দাঁড়িয়ে আছে? তারা বলতো কচ্ছপটা এক অকল্পনীয় বিশাল সমুদ্রে সাঁতার কাটছে। আচ্ছা, সেটা না হয় মেনে নিলাম, কিন্তু তাহলে সমুদ্র কি একেবারে নিচ পর্যন্ত বিস্তৃত? এর উত্তর পাওয়া যায়নি কোনো। নিশ্চয়ই বুঝতে পারছেন, যদিও পৃথিবীটা খালি চোখে দেখতে ফ্ল্যাট ফ্ল্যাটই লাগে, কিন্তু এই ব্যাপারে নিশ্চিত হওয়া কঠিন। ফ্ল্যাট হওয়ায় সমস্যা আছে। গ্রিকরাই প্রথম পৃথিবীর সমতল হওয়ার সমস্যা নিয়ে চিন্তা করেছিল 2500 বছর আগে। অ্যানাক্সিম্যান্ডার হলেন তাদের মধ্যে একজন, যিনি সূর্য দেবতা আর তার অগ্নিরথের গল্পে সন্তুষ্ট ছিলেন না। কোনো এক পরিষ্কার রাতের আকাশে তিনি দেখলেন তারাগুলো। রাতের বেলা সেগুলো যেন আকাশে ঘুরে বেড়ায়, সবগুলোই, শুধু একটি ছাড়া, ধ্রুবতারা। এটি উত্তরের আকাশে সবসময় একই জায়গায় ঠাঁই দাঁড়িয়ে থাকে। এর আশেপাশের তারাগুলো একে কেন্দ্র করে ঘুরতে থাকে। কাছের তারাগুলো ছোট বৃত্তে আর দূরের গুলো একটু বড় আকারের বৃত্তে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার যা অ্যানাক্সিম্যান্ডার পর্যবেক্ষণ করেছেন তা হলো তারাগুলো বিশেষ একটি প্যাটার্নে আকাশে ঘোরে। মৌমাছির ঝাঁকের মতো উল্টাপাল্টা যে যার পথে ঘুরে বেড়ায় না, বরং সব তারা একত্রে ঘোরে। অ্যানাক্সিম্যান্ডার সিদ্ধান্তে আসলেন আকাশ হলো একটা বিশাল ফাঁপা গোলক। সেই গোলক একটা কাল্পনিক অক্ষের উপর ঘুরে বেড়াচ্ছে। ধ্রুবতারা উত্তর আকাশের যেখানে অবস্থিত, সেখানে কাল্পনিক অক্ষের এক প্রান্তবিন্দুর অবস্থান,
যেহেতু ধ্রুবতারা অন্য সবার সাপেক্ষে স্থির, তার মানে একে কেন্দ্র করে সবাই ঘুরছে। এটি তাই অক্ষের উপর থাকবে, অন্য প্রান্তটি গোলকের ঠিক উল্টো প্রান্তে, ফলে আমরা তা দেখতে পাই না। প্রতিদিন আকাশ গোলক ঘোরে, ফলে আকাশের গায়ে সেটে থাকা তারাগুলো একসাথে ঘোরে এবং এর ফলে তারাগুলো একটা প্যাটার্ন মেনে চলে। সূর্য আর চাঁদও আকাশের সাথে লাগানো, তারাও একই কারণে উঠে আর অস্ত যায়। আকাশ যদিও গোলাকৃতির, তারপরও পৃথিবী সমতল হতে পারে। অ্যানাক্সিম্যান্ডারও তাই ভাবলেন। তিনি চিন্তা করলেন পৃথিবী একটা সমতল পাত যা আকাশের সীমানা পর্যন্ত বিস্তৃত। আকাশগোলক যখন ঘোরে তার সাথে সাথে সূর্য পূর্বের আকাশে ওঠে আর পশ্চিমে অস্ত যায়। যেহেতু আকাশের সাথে এটি লাগানো এবং যেহেতু আকাশ ঘুরতে থাকে, একসময় সূর্য গোলকের নিচের প্রান্তে চলে যায়। যখন সূর্য পাতের নিচের প্রান্তে চলে যায় তখন পৃথিবীতে হয় রাত। যখন ঘূর্ণায়মান আকাশ সূর্যকে সাথে নিয়ে আবার পূর্বে উঠে আসে তখন আবার দিন সৃষ্টি হয়। অ্যানাক্সিম্যান্ডারের ধারণাটি তুলনামূলক গ্রহণযোগ্য মনে হয় আগের ধারণাগুলোর চেয়ে। সূর্যকে এর ফলে প্রতিদিন ধ্বংস হতে হয় না বা নৌকা দিয়ে তাকে পশ্চিম থেকে পূর্বেও আনার দরকার হয় না। এত কিছুর পরেও অ্যানাক্সিম্যান্ডার সন্তুষ্ট ছিলেন না। তিনি চিন্তা করতে লাগলেন, দূর সীমানার তারাগুলো যদি পৃথিবী আকাশ গোলকের মধ্যে বসানো একটা সমতল পাত হতো, তবে আমরা হেঁটে হেঁটে পৃথিবী আর আকাশ যেখানে মিলিত হয়েছে সেখানে পৌঁছাতে পারতাম। পূর্ব দিকে রওনা হলে একসময় আকাশের যে বিন্দুতে সূর্য ওঠে সেখানেও আমরা পৌঁছাতে পারতাম। হয়তো সূর্যকে একবার স্পর্শ করার সুযোগ পেতাম, যদি না সেটার তাপে আমরা মারা না যাই। আবার যদি পশ্চিমে যেতে থাকি, সূর্য যেখানে অস্ত যায় সেখানেও পৌঁছাতে পারতাম। আগে কিছু মানুষ বিশ্বাস করত হয়তো সত্যি এরকম সম্ভব। অতি উৎসাহীদের কেউ কেউ এমন ছবিও এঁকেছে যে একজন মানুষ আকাশ ছুঁয়েছে। মানুষটি আকাশের প্রান্তে পৌঁছে নিজের মাথাটি ঝুঁকিয়ে সেই যন্ত্রটিও দেখছে যা আকাশকে ঘুরিয়ে চলছে ক্রমাগত। তবে গ্রিকরা বুঝতে পেরেছিল মানুষ যতই পূর্বে বা পশ্চিমে যাক না কেন, কোনোভাবে সূর্যের কাছাকাছি যাওয়া যায় না। একই সাথে সম্ভব নয় চাঁদ কিংবা তারার কাছাকাছি যাওয়া। তারা এতে সন্দিহান ছিল। হয়তো পৃথিবী আকাশের সীমা পর্যন্ত বিস্তৃত ছিল না। হয়তো আমাদের চোখ আমাদের ভুল দেখাচ্ছিল যখন আমরা দেখছিলাম আকাশ আর পৃথিবী একত্রে মিলিত হয়েছে। মানুষ ভাবল হয়তো পৃথিবী একটা সমতল পাতি, কিন্তু তা আকাশের গোলকের তুলনায় বেশ ছোট। এবং তখন পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছানোর পরেও সূর্য, চাঁদ, তারা বহুদূরে থাকবে, এদের ধরা যাবে না। এখন সমস্যা হলো মানুষ তো পৃথিবীর শেষ সীমায়ও পৌঁছাতে পারে না। যদি পৃথিবী আকাশের কেন্দ্রে একটা সমতল পাতি হয়ে থাকে, তবে মানুষ কেন পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছাতে পারে না? হয়তো পৃথিবীর স্থলভাগ সমতল পাতের কেন্দ্রে অবস্থিত, যা আবার পানি দিয়ে পরিবেষ্টিত। পরিব্রাজক বা ভ্রমণকারী যাই বলি না কেন, তারা সবসময় কিছু দূর গেলে সমুদ্র খুঁজে পায়। হয়তো সমুদ্রের শেষ যেখানে, সেটিই পৃথিবীর শেষ প্রান্ত। আমরা যে সময়ের কথা বলছি তখন মানুষ নিজের বাসভূমি থেকে খুব দূরে যাওয়ার অভ্যাস করে ওঠেনি। এ কারণে তখন মানুষ পৃথিবীর শেষ প্রান্তে যেতে পারেনি। কিন্তু শেষ প্রান্তে যদি সমুদ্রই থাকে, তাহলে সমুদ্রের পানি পৃথিবী থেকে পড়ে যায় না কেন? হয়তো পৃথিবীর প্রান্তভাগ সামান্য উপরে ওঠানো, অনেকটা বাসার ছাদের রেলিংয়ের মতো, তাই পানি উপচে পড়ে না। হয়তো পৃথিবী একটা পাত নয়, বরং একটা ভাতের বোলের মতো। যদি তা হয়ে থাকে, তাহলে সম্পূর্ণ পৃথিবীটাই কেন নিচে করে যাচ্ছে না? পৃথিবী একটা পাত, এটি মানা খুবই কঠিন ছিল। যদিও আকাশ একটা বিশাল গোলক আর সূর্য উদয় আর অস্ত যাওয়ার সমস্যাটির ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়েছিল। যদি পৃথিবী সমতল না হয়, তাহলে এটি কোন আকৃতির হতে পারে? আমরা যদি আরেকবার আকাশের দিকে তাকাই, তাহলে কি কোনো সমস্যা পাওয়া যায়? আকাশে অনেক উজ্জ্বল বস্তু দেখা যায়, যার বেশিরভাগই তারা। তারা সম্পর্কে সেই সময় মানুষ খুব বেশি কিছু জানত না। মানুষের কাছে তারাগুলো তখনও আকাশে জাজল্যমান বিন্দু ছাড়া কিছু ছিল না। এত তারার ভিড়ে দুটি বস্তু ছিল আলাদা, সূর্য আর চাঁদ। সূর্য একটা বৃত্ত, কিন্তু চাঁদ কখনো বৃত্ত, কখনো অর্ধবৃত্ত, আবার কখনো বৃত্ত আর অর্ধবৃত্তের মাঝামাঝি কোনো আকার। কখনো কখনো আবার শুধু একটা কাস্তের মতো বাঁকা আকৃতির। গ্রিকদের মধ্যে যারা আকাশ পর্যবেক্ষণ করত, তারা লক্ষ্য করেছিল চাঁদের অবস্থান সূর্যের সাপেক্ষে প্রতিনিয়ত পরিবর্তিত হয়। যখন পৃথিবীর দুই পাশে সূর্য আর চাঁদ থাকে, তখন চাঁদ একটা বৃত্ত। সূর্য তখন চাঁদের উপর আলো ফেলে, যার ফলে চাঁদের পৃষ্ঠের সম্পূর্ণটাই আলোকিত হয়। আবার যখন চাঁদ আর সূর্য পৃথিবীর একই পাশে থাকে, তখন চাঁদ দেখা যায় না, কারণ তখন সূর্য চাঁদের অন্য পাশ আলোকিত করে। পৃথিবীর পাশে যে পৃষ্ঠ, সেটিকে নয়, ফলে চাঁদকে সেই সময় দেখা যায় না। প্রাচীনকালে যারা এই ব্যাপারটি লক্ষ্য করেছেন, তারা সিদ্ধান্তে পৌঁছান যে সূর্যের নিজের আলো থাকলেও চাঁদের তা নেই। চাঁদ সূর্যের প্রতিফলিত আলো দিয়ে নিজেকে আলোকিত করে।
সেই সময় গ্রিকরা জ্যামিতি নিয়ে কাজ করা শুরু করেছিল। তারা চাঁদের এই বিভিন্ন আকার নিয়ে গবেষণা করেছিল। তারা নিশ্চিত হয়েছিল চাঁদের আলোকিত অংশের এই বিভিন্ন রকম আকার ধারণ করতে হলে তাকে অবশ্যই গোলাকার হতে হবে। তাহলে সূর্যের আকৃতি কিরকম হবে? এটি চাঁদকে আলোকিত করে এবং তা করে সব অবস্থান থেকে সমানভাবে। সূর্য আর চাঁদ পৃথিবীর এক পাশে থাকুক বা বিপরীত পাশে বা এর মাঝামাঝি কোনো অবস্থানে, চাঁদ সবসময় সমান আলো পায় সূর্য থেকে। এটা সম্ভব শুধুমাত্র তখনই যদি সূর্য গোলাকৃতির হয়। অ্যানাক্সিম্যান্ডার দেখলেন সূর্য, চাঁদ আর সাথে সাথে আকাশ নিজেও গোলাকার। তাহলে কি পৃথিবী নিজেও গোলাকার? সমতল নয়, তবে গোলাকার হওয়া জরুরি নয়। হয়তো আকাশ আর পৃথিবীর জন্য একই নিয়ম প্রযোজ্য নয়। আকাশ আর সূর্য গোলাকার বলে পৃথিবীকেও গোলাকার হতে হবে এমন কোনো কথা নেই। পৃথিবীর তুলনায় সূর্য প্রচণ্ড গরম, আর পৃথিবী আকাশকে কেন্দ্র করে ঘুরছেও না চাঁদের মতো। আর আকাশের সাথে তুলনা করলে আকাশের মতো পৃথিবীর লক্ষ কোটি তারাও নেই। পৃথিবীর আকার বুঝতে হলে অন্য বস্তুর দিকে না তাকিয়ে পৃথিবীর দিকে তাকাতে হবে। তাহলে আবার পৃথিবীতে ফেরত যাই। এবার নিজেকে প্রশ্ন করি, আমরা কি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারাগুলোকে ভিন্ন ভিন্নভাবে দেখতে পাই, নাকি সব জায়গা থেকে আকাশের তারাগুলো দেখতে একই রকম? যদি পৃথিবী সমতল হতো তবে সব জায়গা থেকে একই রকম ভাবে তারা দেখতে পাওয়ার কথা। কিন্তু ব্যাপারটা কি আসলে সেরকম? প্রাচীনকালে এমন অনেক মানুষ ছিল যারা ব্যবসা বাণিজ্য বা অন্যান্য কাজে বিভিন্ন জায়গায় ভ্রমণ করত। তারা উত্তরে যেত, তারা দেখত আকাশটা যেন কিছুটা অন্যরকম। দক্ষিণে নিজের বাড়ির কাছের আকাশে যে তারাগুলো দেখা যেত, উত্তরে আসার পর তার অনেকগুলো উধাও হয়ে যায়। বাড়ি ফেরত হলে তারাগুলো আবার যেন আকাশে ফেরত আসে, ঠিক আগের জায়গাতেই। আবার যারা দক্ষিণে যেত তারা উল্টো ঘটনা দেখতে পেত। সেই লোকেরা আকাশে এমন সব তারা দেখত যেগুলো জীবনে কখনো দেখেনি নিজের ভূমিতে। বাসায় ফেরত এলে নতুন তারাগুলো চলে যেত। বাসার কাছে যে তারাগুলো উত্তর দিগন্তের একটা নির্দিষ্ট জায়গায় থাকত, বাসা থেকে উত্তরের দিকে রওনা হলে তারাগুলো যেন সামান্য উপরে উঠে যেত। আবার দক্ষিণের দিকে গেলে তারাগুলো যেন সামান্য নিচে নেমে যেত। মোট কথা হলো তারাগুলো এক এক জায়গা থেকে দেখতে এক এক রকম। অতএব পৃথিবী সমতল নয়, পৃথিবী অন্তত পক্ষে উত্তর দক্ষিণে বাঁকা, নতুবা তারাগুলো উত্তর দক্ষিণ বরাবর অবস্থান পরিবর্তন করত না। অ্যানাক্সিম্যান্ডার ভাবলেন হয়তো পৃথিবী টিনের কৌটার মতো, অর্থাৎ সিলিন্ডার আকারের। তার মাথায় প্রথমে এটাই এসেছিল, পৃথিবী হয়তো বেলনাকার। তিনি ভেবেছিলেন বেলনাকার পৃথিবীটা আকাশের কেন্দ্রস্থলে বসানো। উত্তরে গেলে আপনি সিলিন্ডারের পৃষ্ঠ বরাবর বক্ররেখায় যাচ্ছেন, ফলে পেছনে তাকালে সিলিন্ডারের বক্রতার কারণে উত্তরের কিছু তারা ঢাকা পড়ে যায়। আবার দক্ষিণে গেলেও একই ঘটনা ঘটে। এটি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আকাশ কেন দেখতে আলাদা আলাদা তা ব্যাখ্যা করতে পারে। তবু প্রশ্ন থেকে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এর দ্বিতীয় পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।